আজকে বয়লার ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট কোর্সের এই ক্লাসে আমরা বয়লারের বিভিন্ন রকম ট্রাবল শুটিং কিভাবে করতে হয় সেটা সম্বন্ধে শিখব। বয়লারের ট্রাবল শুটিং করা বলতে, যদি কোনো কারণে বয়লারে কোনো একটা সমস্যা হয়ে যায় তাহলে সেই সমস্যাটা সমাধান কিভাবে করব আমরা সেই বিষয়ে শিখবো আজকে। কাইন্ডলি মিউট করে দিন সবাই, ঠিক আছে? আমরা যখন আমাদের বয়লারগুলো পরিচালনা করব তখন আমাদের বয়লারে বিভিন্ন রকম সমস্যা তৈরি হতে পারে। এই সমস্যাগুলোর মধ্যে আগুন নিভে যাওয়া, আগুনের ফ্লেম অ্যাডজাস্ট না হওয়া, তারপরে বয়লারে ব্যাকফায়ার হওয়া, তারপরে বয়লারে আরও বেশ কিছু সমস্যা তৈরি হবে। তো এই সমস্যাগুলা যখন আমরা সমাধান করতে চাইব তখন আমরা আগে চিন্তা করব যে আমার এই যে সমস্যাটা দেখা দিচ্ছে এই সমস্যাটা কেন হয়েছে। যেমন আপনার শরীরে যদি জ্বর আসে তাহলে আপনাকে আগে খুঁজে বের করতে হবে যে আপনার এই জ্বরটা কেন এসেছে। ধরেন আপনি আগের দিন খুব দৌড়াদৌড়ি করেছেন, অনেক কাজ করেছেন, করার কারণে আপনার যে শারীরিক বা কায়িক পরিশ্রম হয়েছে এই পরিশ্রমের কারণে আপনার হঠাৎ করে যে একদিনে অনেক বেশি কাজ করা, এর জন্য আপনার শরীর অনেক গরম হয়ে আছে, এর কারণে আপনাকে ওষুধ খেতে হচ্ছে। তাহলে আপনি কি খাবেন? হয়তো বা একটা নাপা খাইলেই এই জ্বরটা ঠিক হয়ে যাবে, আপনার শরীর যে গরম হয়ে আছে এটা ঠিক হয়ে যাবে। কিন্তু শুধুমাত্র যে ওই রকম একদিন হঠাৎ করে কাজ করলেই শরীরে জ্বর আসে বিষয়টা এরকম না। আপনার হয়তোবা ঠান্ডাতে কাজ করা লেগেছে, কিংবা আপনি অনেক সময় ধরে বৃষ্টিতে ভিজেছেন, আপনি পুকুরে অনেক সময় ধরে গোসল করেছেন, কিংবা অন্য যে কোনো কারণে আপনার ঠান্ডা লেগে গিয়েছে তার কারণে শরীরে জ্বর আসছে। আপনি হঠাৎ করে এমন কিছু কাজ করেছেন যেগুলো আপনার দ্বারা করা অসম্ভব ছিল, সেইগুলা করে ফেলেছেন, সেই কারণে জ্বর আসছে। আপনি হঠাৎ করে এত বেশি পরিমাণ ভয় পেয়ে গেছেন, ভয় পাওয়ার কারণে জ্বর আসছে। কিংবা আপনি এমন একটা ডাস্ট এরিয়াতে গিয়েছেন যেখানে ডাস্টের মধ্যে অনেক পরিমাণে জীবাণু আপনার শরীরে প্রবেশ করেছে, সেই কারণে জ্বর এসেছে। তাহলে শুধু একটা জ্বর আসারই বিভিন্ন কারণ হতে পারে। এমনকি আপনার বড় বড় যে অসুখগুলো হবে সেই অসুখগুলার পূর্বাভাস হিসেবেও শরীরে জ্বর আসে, কারণ শরীরে যখন জীবাণুগুলা অ্যাটাক করে তখন শরীর বুঝতে পারে যে কোনো না কোনো একটা জীবাণুতে আমাকে অ্যাটাক করছে, এই সময় আমার শরীরকে গরম করে রাখতে হবে। গরম করে রাখলে জীবাণুগুলো সহজে আমাকে ক্ষতি করতে পারবে না এবং এই ক্ষেত্রে মরে যেতে পারে। এই জন্য শরীর নিজে থেকেই গরম হয়ে থাকে। তো এজন্য যদি আপনি যতই নাপা খান, ওই যে সমস্যাগুলো ওই সমস্যাগুলো তো সমাধান হবে না। আপনাকে তখন সমস্যাটা কি হয়েছে সেটা দেখে তারপরে ওই অনুযায়ী আপনাকে অ্যাকশন নিতে হবে। তো আমরা যখন বয়লার পরিচালনা করব, বয়লারেরও বিভিন্ন রকম সমস্যার কারণে একটা সমস্যা সামনে দেখা দিতে পারে। যেমন ধরেন এখানে একটা সমস্যার কথা বলা আছে যে ফ্লেম ফেলার। ফ্লেম ফেলার অর্থাৎ হঠাৎ করে আগুন নিভে যাওয়া বা আগুন সঠিকভাবে না জ্বলা। দেখা গেল আপনার বয়লারটা চালু অবস্থায় আছে, হঠাৎ করে আগুনগুলো নিভে গেছে। তো এই আগুন নিভে যাওয়ার কি কি কারণ থাকতে পারে? আগুন নিভে যাওয়ার বেশ কিছু কারণ আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে যদি আপনার ফুয়েল সাপ্লাই বন্ধ হয়ে যায়, আপনার যদি ইগনিশন সিস্টেমে সমস্যা হয়, আপনার বয়লারে যদি ফটো সেলের সমস্যা থাকে, আপনার বয়লারে যদি স্টিম প্রেশার কমে যায়, আপনার বয়লারে যদি স্টিম প্রেশার অতিরিক্ত বেড়ে যায়, টেম্পারেচার যদি অতিরিক্ত বেড়ে যায়, আপনার বয়লারের যে চিমনির টেম্পারেচার এই চিমনির টেম্পারেচার যদি অতিরিক্ত বেড়ে যায়, তারপরে হঠাৎ করে যদি আপনার বয়লারের হচ্ছে যে প্রেশার অতিরিক্ত ড্রপ হয়ে যায়, এই কারণে হতে পারে। তারপরে গ্যাসের লাইনে কোনো কারণে ব্লক হয়ে গেছে, গ্যাসের প্রেশার নাই, এই কারণগুলোতে আপনার বয়লারের ফ্লেম ফেলার হইতে পারে। ঠিক আছে? তো কি কি কারণে হচ্ছে এখানে যেমনটা দেখানো আছে যে ফুয়েল সাপ্লাই ইন্টারাপশন হইলে ফুয়েলের যে কোনো একটা সমস্যা, হয়তো বা প্রেশার কমে গেছে, সাপ্লাই কম, কিংবা আপনার ফুয়েল লাইনে যেই সিস্টেমগুলো কাজ করে যেমন সলিনয়েড ভালভ, ওই সলিনয়েড ভালভগুলো হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, কিংবা সলিনয়েড ভালভে সঠিক সময়ে সঠিক পরিমাণে ওপেন হয় নাই। তারপরে আপনার বয়লারের যে ফটো সেল আছে এটা হয়তো বা ঠিকভাবে দেখে নাই। তারপরে গ্যাসের যে আছে ফিল্টার আছে সেই ফিল্টারে হয়তো বা জ্যাম হয়ে আছে। এই কারণগুলা ফুয়েল সাইডে ঘটতে পারে। তারপরে ইগনিশন সাইডে হয়তো বা
আপনার বয়লারে সঠিকভাবে আগুনটা ধরতে আছে কিনা এটা বুঝতে পারতেছেন আপনার ফটো সেলে, কিংবা সেন্সরে সঠিকভাবে ডাটা আদান প্রদান করতে পারতেছে না, কিংবা তার পুড়ে গেছে, এরকম ঘটনাগুলো ঘটতে পারে। তারপরে বাতাস এবং ফুয়েলের রেশিও যদি ঠিক না থাকে, হঠাৎ করে দেখা গেল যে বাতাস বেশি চলে গেছে, তাহলে আপনার বয়লারটা বন্ধ হয়ে যেতে পারে। এরপরে বয়লারের মধ্যে যদি অতিরিক্ত প্রেশার তৈরি হয়, দেখা গেল যে 5 কেজি প্রেশারে চলার কথা 6 কেজি হয়ে গেছে, এই ক্ষেত্রে ইন্টারলক সিস্টেমে এটাকে ধরে নেবে, ধরে নেওয়ার কারণে আপনার বয়লারটা বন্ধ হয়ে যাবে। এরপরে আপনার বয়লারে যদি টেম্পারেচার অতিরিক্ত বেড়ে যায়, সেটা বয়লারের স্টিমের টেম্পারেচার হতে পারে, ফ্লু গ্যাসের টেম্পারেচার হতে পারে। স্টিমের টেম্পারেচারটা বয়লারের বডিতে টেম্পারেচার সেন্সর লাগানো থাকে, ওইটা দিয়ে চেক করা হয়। আর চিমনিজের টেম্পারেচার, এটা দিয়ে ফ্লু গ্যাসের টেম্পারেচার পরিমাপ করা হয়। তো এই জায়গাগুলোতে যদি টেম্পারেচার তাপমাত্রা ঘটে যায়, তাহলে আপনার বয়লারটা হঠাৎ করে বন্ধ হয়ে যাবে। এছাড়াও পানির লেভেল যদি অনেক বেশি কমে যায়, তাহলে আপনার বয়লারটা বন্ধ হয়ে যাবে। তো এই বন্ধগুলা হইলে কি করতে হবে? বন্ধগুলা যদি হয়ে যায়, তাহলে মূলত আপনাকে আগে খুঁজে দেখতে হবে যে কোন জায়গায় সমস্যা হচ্ছে। যে কথাগুলো আমি বললাম, এই কথাগুলা পরবর্তী সময়ে আপনারা ভিডিওগুলা একে একে দেখবেন, দেখার পরে তারপরে আপনি ওইখান থেকে খুঁজে বের করবেন যে কোন সমস্যাটা হয়েছে। কারণ এই ক্লাসে আমি যতটুকু বলবো সম্পূর্ণ তো আর আপনার মাথায় থাকবে না। এই ক্ষেত্রে আপনি অবশ্যই চেষ্টা করবেন, আপনি যখন কোনো একটা সমস্যা পাচ্ছেন, তখন যদি মনে না থাকে, আর এই ক্লাসগুলো যদি আপনি পরবর্তীতে আর না দেখেন, অনেকেই আছেন যে ক্লাসগুলো পরবর্তীতে আর দেখেন না, তো এই ক্ষেত্রে আপনি পরবর্তীতে যখন চাকরি করবেন কিংবা এরকম সমস্যা পাবেন, তখন এগুলা দেখার চেষ্টা করবেন যে কোন জায়গায় সমস্যা হয়েছে। সমস্যা যদি হয়, ফুয়েল সাপ্লাই যদি সমস্যা থাকে, তাহলে ফুয়েল সাপ্লাইটা ঠিক রাখতে হবে। আপনার যদি তেল কমে যায়, গ্যাস কমে যায়, বা গ্যাসের প্রেশার কমে যায়, তেলের সংকট হয়, সেক্ষেত্রে সেগুলা নিশ্চিত করতে হবে যে এগুলা এখন সঠিক পরিমাণে আছে। দেখা গেল যে তেলের বয়লার, আপনার তেল নাই, তাহলে তো আর চালাতে পারবেন না, তেলের প্রেশার কমে গেছে, এই ক্ষেত্রে প্রেশার বাড়াইতে হবে। এরপরে ইগনিশন সিস্টেম, ইলেকট্রোড, তারপরে ফ্লেম ফেলার্স, তা হলে সেন্সর পরিবর্তন করা, সেন্সর মেইনটেনেন্স করা, সেন্সর রিপেয়ার করা, এই কাজগুলো করতে হবে। এরপরে আপনার বয়লারে যদি ফুয়েল এবং এয়ারের রেশিও ঠিক না থাকে, তাহলে যেহেতু বয়লারে অনেক সময় কালো ধোঁয়া বের হবে, অনেক সময় আগুনই নিভে যাবে বা আগুন বন্ধ হয়ে যাবে, সেই ক্ষেত্রে কি করতে হবে আপনাকে? যদি এরকম দেখেন যে বয়লারটা চালু হয়েছে, হওয়ার পরে বয়লারে সঠিকভাবে আগুন জ্বলতেছে না কিংবা নিভে গেছে, এক্ষেত্রে আপনার ফুয়েল এবং এয়ারের রেশিওটাও ঠিক করতে হবে অবস্থা বুঝে। তারপরে আপনার বয়লারে ওই যে যে কথাগুলো বললাম, যে স্টিমের প্রেশার যদি বেড়ে যায়, পানির লেভেল যদি কমে যায়, তাহলে কি কারণে কমতেছে এইটা আগে খুঁজে বের করতে হবে, করে তারপরে আপনাকে সেটা সমাধান করতে হবে। অন্যথায় আপনি শুধুমাত্র যদি খুঁজে বেড়ান যে কোথায় সমস্যা কোথায় সমস্যা, তাহলে সমাধান করতে পারবেন না। মাথায় রাখতে হবে যে কি কি কারণে ফ্লেম ফেলার হইতে পারে, ওইগুলা মানে কারণগুলা মাথায় থাকলে তারপরে আপনি একটার পর একটা খুঁজে বের করতে পারবেন যে এইখানে সমস্যা আছে, হয় নাই, এখানে সমস্যা আছে, হয় নাই, এখানে তো দেখা যাচ্ছে যে এটা সমস্যা, তখন আপনি সমাধান করতে পারবেন। আর যেহেতু একটা সমস্যার পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে, তো সেই ক্ষেত্রে আমি এখানে শুধুমাত্র একটা ঘটনা আপনাকে বলতে পারবো না যে এই সমস্যাটা হইলে, যেমন ফ্লেম ফেলার হইলে আপনি শুধু এই সুইচটা চাপ দেবেন তাহলে ফ্লেম ফেলার ঠিক হয়ে যাবে, কিংবা এই তারটা আপনি খুলে আর একটা তার লাগিয়ে দেবেন তাহলে ফ্লেম ফেলার ঠিক হয়ে যাবে, এরকম সম্ভব না। যেটা সম্ভব সেটা হচ্ছে যে আপনাকে পসিবল কেসগুলা বলে দিব যে এই কারণে আপনার ফ্লেম ফেলারটা হইতে পারে, যেমনটা বললাম। আর সমাধানের কারণ হচ্ছে ওইগুলাতে কি সমস্যা হয়েছে সেটা খুঁজে বের করে তারপরে ওইটার সমাধান করতে হবে। এই ক্ষেত্রে আপনি যদি রেগুলার মেইনটেনেন্স করেন, তারপরে আপনি যদি আপনার বয়লারের ফুয়েল সাপ্লাই, এয়ার, তারপরে গ্যাসের সাপ্লাই এগুলো ঠিক রাখেন, এবং মনিটরিং সিস্টেমটা যদি আপনি ঠিক রাখতে পারেন, তাহলে এই ধরনের সমস্যা এড়ানো সম্ভব। কিছুক্ষণ আগে বললাম যে আপনার বয়লারে আগুন সঠিকভাবে না জ্বলতে পারে, না জ্বলার ক্ষেত্রে একটা ঘটনা ঘটবে যে আনস্টেবল ফ্লেম, অর্থাৎ আপনার বয়লারের মধ্যে দেখা যাবে হঠাৎ করে একদিকে আগুন চলতেছে, মানে বার্নারের দিকে, বয়লারের পিছন সাইড দিয়ে যদি তাকান, তাহলে দেখতে পাবেন যে বয়লারের বার্নারের এক সাইডে আগুন জ্বলতেছে, এক সাইডে জ্বলতেছে না, কখনো ধাপ ধাপ করে জ্বলে উঠতেছে, মনে হচ্ছে এই নিভে যাবে আবার জ্বলে উঠতেছে, এইরকম ভাবে আগুন জ্বলতে পারে। মানে আগুনটা সঠিকভাবে জ্বলতেছে না, আনব্যালেন্স কন্ডিশনে আছে। তো এই ক্ষেত্রে
কারণ কি হতে পারে, যদি আপনার বয়লারের বার্নারের সেটিং ঠিক না থাকে, এয়ার লিকেজ যদি হয়, ধরেন আপনার বয়লারের বার্নারের ভিতরে বাতাস যাওয়ার কথা কিন্তু কোনো কারণে লিকেজ হয়ে বাহির দিক দিয়ে বের হয়ে যাচ্ছে, কিংবা আপনার বয়লারে ওই যে ডিফিউজারের কথা বলেছিলাম, ডিফিউজারে অনেক ময়লা জমাট বাঁধার কারণে ঠিকভাবে বাতাসটা প্রবাহিত হতে পারতেছে না সামনের দিকে। এরপরে তেলগুলা, যে তেলগুলা আছে, এই তেলগুলা যদি আপনার ওই যে গত ক্লাসে শিখেছিলাম বা দেখিয়েছিলাম যে এয়ার নজেল থাকে, ওই নজেল যদি ব্লক হয়ে থাকে তাহলে ওই নজেলের মাধ্যমে স্প্রে ঠিকভাবে হবে না, এই ক্ষেত্রে আনস্টেবল ফ্লেম পাবেন আপনি। তারপরে যদি বাতাস এবং এয়ার রেশিও, এই দুইটা যদি ঠিক না থাকে, অর্থাৎ বাতাস এবং ফুয়েলের রেশিও, মূলত জ্বালানির রেশিও, এই দুইটা যদি ঠিক না থাকে তাহলে আগুন ঠিকভাবে জ্বলবে না। অনেক সময় দেখা যাবে যে একদিকে আগুন জ্বলতেছে আর একদিকে জ্বলতেছে না, কিংবা বাতাস যদি বেশি হয়ে যায় তাহলে মনে হবে যে এই নিভে গেল আবার জ্বলে উঠলো, এরকম হবে। আবার কালো ধোঁয়া বেশি হবে, সাদা ধোঁয়া তৈরি হতে পারে। এই ঘটনাগুলো ঘটতে পারে যদি আপনার এরকম আনস্টেবল ফ্লেম দেখতে পান। তাহলে আপনাকে কিভাবে সমাধান করতে হবে, যদি মনে করেন যে আপনার বয়লারে বাতাস এবং এয়ারের ফুয়েলের রেশিও ঠিক না থাকে, এই ক্ষেত্রে এই রেশিওটা ঠিক করতে হবে। এরপরে যদি কোনো কারণে লিকেজ থাকে তাহলে সেই লিকেজটা বন্ধ করতে হবে, গ্যাসকেট ব্যবহার করা যেতে পারে, গ্যাসকেট ব্যবহার করে তারপরে লিকেজটা দূর করতে হবে। এরপরে আপনার বয়লারে যে ইয়াটা আছে, গ্যাসের সলিনয়েড ভালভগুলো আছে, তারপরে তেলের ক্ষেত্রে নজেল আছে, তারপরে বার্নারের ডিফিউজার প্লেট আছে, এইগুলা ঠিকভাবে কাজ করতেছে কিনা দেখতে হবে। যদি ওইগুলাতে ময়লা জমাট বাঁধে বা কোনো সমস্যা থাকে সেগুলা দূর করতে হবে এবং সমস্যার সমাধান করতে হবে। এই সমস্যা এড়ানোর জন্য আমাদেরকে বার্নার যে কন্ট্রোলার আছে সেই কন্ট্রোলারটা ক্যালিব্রেশন করে নিতে হবে বছরের পর, মানে 1 বছর পর পর, যে ওইখানে কোনো ধরনের যদি এয়ার ফুয়েলের রেশিও তারতম্য ঘটে তাহলে তারতম্য ঠিক করে দিবে। তারপরে আমাদের যারা মূলত করতে পারে তারা হয়তো বা আপনার ইঞ্জিনিয়ার পারলে ইঞ্জিনিয়ার করে দেবে, যদি কেউ না পারে তাহলে বাইরে থেকে ভেন্ডর নিয়ে এসে করে নিতে হবে। এরপরে ফুয়েল সাপ্লাই ঠিক রাখতে হবে, এরকম না যে ফুয়েল সাপ্লাই আপনি ঠিকভাবে দিবেন মানে না দিয়েই আপনি আশা করবেন ভালো আগুন, এরকম করা যাবে না। এরপরে আপনার যদি কোনো কারণে তেলের মধ্যে পানি প্রবেশ করে তাহলেও আপনার এই বয়লারের বার্নারে আগুন ঠিকভাবে জ্বলবে না, সাদা ধোঁয়া বের হবে অনেক পরিমাণে, এবং এই ক্ষেত্রেও আগুন দেখা যাবে যে নিভে যাচ্ছে আবার জ্বলে উঠতেছে, এরকম সমস্যা দেখা দিচ্ছে। তো সেই ক্ষেত্রে নিশ্চিত হতে হবে যে আপনি তেলটা যেখানে সংরক্ষণ করতেছেন, যেই কোম্পানি থেকে আপনি তেল কিনতেছেন, সেই তেলের গুণাগুণ এবং যেখানে সংরক্ষণ করতেছেন সেখানে সঠিকভাবে সংরক্ষণ করা হচ্ছে কিনা। এবং তেলের মধ্যে যদি অনেক পরিমাণে ময়লা থাকে, দেখা গেল বালি থাকতে পারে, গাদ থাকতে পারে, এরকম ময়লা থাকলে এরকম ভাবে আপনি সঠিক পরিমাণে বা সঠিক মানের আগুন পাবেন না। জি, আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। সেটা হচ্ছে আমরা এয়ার ফুয়েল রেশিওটা আসলে এখানে মানে কত থাকে বা এটার গতকালকের ক্লাসে বলেছি যে এয়ার এবং ফুয়েলের রেশিওটা কত থাকে। গতকাল ক্লাস করেছিলেন? কতবার ক্লাস করছি কিন্তু আমি মাঝখানে একটু ব্যস্ত ছিলাম, তো মানে রানিং এ পড়ছিলাম জন্য সবকিছু শুনতে পারিনি আর কি। গত ক্লাসগুলো করেছেন এরকম কেউ আছেন এখানে? গত পরশুদিন ক্লাস করেছেন এরকম কেউ নাই? আজকে কি সবাই নতুন আপনারা? আমার কথা শোনা যাচ্ছে? পরশুদিন ক্লাসে বলেছিলাম যে এয়ার এবং ফুয়েলের রেশিও কত থাকা লাগে, মনে আছে? তো ক্লাস করে লাভ কি যদি এইরকম গুরুত্বপূর্ণ কথাগুলো বারবার বলার পরেও আপনাদের মনে না থাকে? বলেন। ক্লাসে আসলেন, ক্লাস মানে এখানে অ্যাটেন্ড করলেন, করে বের হয়ে চলে গেলেন, তারপরে আর আসার আগেও বললেন না, যাওয়ার পরেও বললেন না, ভিডিও দেখলেন না, আপনি ক্লাসেও মনোযোগ দিলেন না, তাহলে লাভটা কি? যদি এটাই মনে না থাকে যে আমি কি পড়াইছি, এরকম ক্লাসে তো তাহলে প্রয়োজন নাই। আপনি এমনিই তো ওই সময় পার করতে পারেন বাইরে, বন্ধু বান্ধব আছে, হাটে বাজারে গিয়ে,
আড্ডা দিয়ে সময় পার করতে পারেন। এখানে তো আসার দরকার নেই, তাই না? 10:1 মনে হচ্ছে। আচ্ছা, এয়ার এবং ফুয়েলের রেশিওটা হচ্ছে ডিপেন্ড করে আপনার বয়লারের বার্নারের উপরে। হ্যাঁ, কোনো ক্ষেত্রে 10:1 রাখা লাগতে পারে, কোনো ক্ষেত্রে 20:1 রাখা লাগতে পারে, আবার কোনো ক্ষেত্রে এর সাথে কম বেশিও হতে পারে, 3:1ও রাখতে পারা যায়, এরকমও রাখা যায় অনেক বার্নারে। আর এইটা মূলত ডিপেন্ড করে যে আপনি বার্নারটাকে কিভাবে মডুলেট করতেছেন বা কিভাবে অপারেশন করতেছেন। আর সব বার্নারে সেম ইয়া থাকে না, রেশিও থাকে না। আর আপনি যেই বার্নারটা ব্যবহার করতেছেন, এই বার্নারটা ব্যবহার করার ফলে আগুনের মানটা কেমন হচ্ছে এবং চিমনির যে ফ্লু গ্যাস আছে, এই ফ্লু গ্যাসের ধরনটা কেমন হচ্ছে, এইটার উপর নির্ভর করবে যে আপনার বয়লারে এয়ার এবং ফুয়েলের রেশিও কত রাখা লাগবে। ধরেন আপনি বয়লারটা এই মুহূর্তে লো ফায়ার মোডে চালাচ্ছেন, মানে আপনার বয়লারটা আপনি যদি 100% ফায়ারে চালান তাহলে প্রত্যেক ঘন্টায় 10 টন, মানে 10 টন বয়লার থেকে 10 টন স্টিম উৎপাদন করতে পারবেন। এবং বয়লারটা ওই অবস্থায় ধরেন 5 কেজি পেশারি আপনার বয়লারে উৎপাদন করা সম্ভব, 5 কেজি পেশারি উৎপাদন হবে। ওই অবস্থাকে কি বলা হবে? 100% লোডে চালানো। বুঝতে পারছেন? এই ক্ষেত্রে আপনার 100% লোডে চালাইতে হলে ধরেন আপনি যে বার্নারটা কিনেছেন, সেই বার্নারটাতে প্রত্যেক টন স্টিম উৎপাদন করতে 60 মিটার কিউব গ্যাস লাগবে। সাপোজ এটা একটা ধরে নেওয়া মান বললাম। তো ধরি আপনার বয়লারটাতে 60 মিটার কিউব গ্যাস প্রয়োজন হবে 1 টন স্টিম উৎপাদন করতে। তাহলে আপনার বয়লারটা যদি 100% লোডে চলে, তাহলে 10 টন বয়লারে কত মিটার কিউব লাগবে? 600 মিটার কিউব। তো 600 মিটার কিউব গ্যাস প্রয়োজন হবে 100% লোডে আপনার বয়লারকে পরিচালনা করতে। হয়তো বা 600 না, আপনার ক্ষেত্রে 550 লাগতে পারে, 580 লাগতে পারে, এরকম লাগবে। তাহলে আপনার বয়লারটা যদি 560 বা ধরি 600ই, 600 মিটার কিউব গ্যাস প্রত্যেক ঘন্টায় খরচ করার মতন আগুন জ্বলে এবং সেই ক্ষেত্রে যদি গ্যাসের ফ্লো 600 মিটার কিউব দেখায়, তাহলে বুঝতে হবে যে আপনার বয়লারটা এখন 100% লোডে চলতেছে। আর যদি এরকম হয় যে আপনার বয়লারে লো যে ফ্লেমটা, এই ফ্লেমের ক্ষেত্রে ধরি আপনি 200 মিটার কিউব বা 150 মিটার কিউব সর্বনিম্ন গ্যাস খরচ করবেন। মানে আপনার ফ্লেমটা এইভাবে রাখতে হইলে, মানে চালু রাখতে হইলেও আপনার বয়লারে সর্বনিম্ন 150 মিটার কিউব 200 মিটার কিউব গ্যাস লাগবে। তাহলে এটা হচ্ছে লো ফ্লেম মোড, হ্যাঁ, বা লো ফায়ার মোড। তো লো ফায়ার মোডে ধরি আপনার কত লাগতেছে? 200 মিটার কিউব গ্যাস লাগতেছে। আর হাই ফায়ার মোডে আপনার একবারে সর্বোচ্চ লোডে 600 মিটার কিউব লাগতেছে। তাহলে অবশ্যই এই যে 60 মিটার, যখন আপনি 200 মিটার কিউব গ্যাস খরচ করতেছেন তখনকার রেশিও এবং যখন আপনি 100% লোডে চালাচ্ছেন বয়লারকে তখনকার রেশিও পরিবর্তন হবে। এটা একটা গেল। এরপরে আর একটা ব্যাপার হচ্ছে, আপনি যখন আপনার বার্নারকে চালাচ্ছেন তখন চালানো অবস্থায় আপনি 20:1 গ্যাস ব্যবহার করতেছেন কিংবা 10:1 গ্যাস ব্যবহার করতেছেন। এরকম গ্যাস ব্যবহার করার পরে দেখা গেল যে অনেক কালো ধোঁয়া বের হচ্ছে, তখন আপনাকে বাতাসের পরিমাণ বাড়াইতে হবে। বাড়ানোর পরে আপনার বয়লারের যে ফ্লু গ্যাস আছে, এই ফ্লু গ্যাসের যদি অক্সিজেন পরিমাপ করেন, অক্সিজেন যদি 0 থেকে 5 এর মধ্যে থাকে বা 2 থেকে 3 4 5 এর মধ্যে থাকে, তাহলে আপনার বয়লারটা ভালোভাবে আগুন জ্বলতেছে এটা নিশ্চিত হবে। এরপরে কার্বন মনোক্সাইড আছে, অন্যান্য গ্যাস আছে, সেইগুলোও যদি আপনার এই 5-এর মধ্যে থাকে তাহলে বুঝতে হবে যে বার্নারটা খুব ভালোভাবে জ্বলতেছে। 3 4 এরকমই মূলত রাখা হয় ম্যাক্সিমাম সময়। তো এর মধ্যে যদি চলার জন্য আপনার বয়লারে 20:2 গ্যাস লাগে, 30:2 গ্যাস লাগে, কিংবা 20:1/2 গ্যাস লাগে। যে লেভেলে যাওয়ার পরে ওই ফ্লু গ্যাসের ধরনটা ওই রকম হবে, ওইটাই হচ্ছে আপনার বার্নারের জন্য পারফেক্ট। এইখানে কোনো স্ট্যান্ডার্ড ভ্যালু নাই যে আপনাকে 10:1 অথবা 20:1ই দেওয়া লাগবে। আপনি যখন আপনার বয়লারের ফ্লু গ্যাসের যে অ্যানালাইসিস করবেন, ওইখানের মান যেই লেভেলে আসবে সেটা হচ্ছে আপনার বয়লারের জন্য
সঠিক। এই ক্ষেত্রে 20:1ও লাগতে পারে, 20:2ও লাগতে পারে, 20:3ও লাগতে পারে। বুঝতে পেরেছেন? জি 20 to 1 বা 12 যেটা বলতেছেন 20টা কি মানে আপনার 20টা বাতাস, 1% হচ্ছে গ্যাস। ঠিক আছে জি বুঝতে পারছি থ্যাংক ইউ আচ্ছা, এখানে যেটা বলতেছিলাম, যদি আপনার বয়লারের মধ্যে কালি পরিমাণ অনেক বেশি হয়, দেখা গেল যে আপনার চিমনিতে কালি হয়ে যাচ্ছে, টিউবের মধ্যে অনেক কালি তৈরি হয়ে যাচ্ছে, তারপরে আপনার বয়লারের বার্নারটা যেখানে জ্বলতেছে ওই আগুনটা যেখানে যে লাগতেছে ওইখানেই অনেক কালি জমতেছে। তো এই কালি জমার কারণ হচ্ছে আপনার বয়লারে বাতাসের সাপ্লাইটা কম আছে, জ্বালানির সাপ্লাইটা বেশি আছে। যখন জ্বালানির সাপ্লাই বেশি থাকবে এবং ফুয়েলের সাপ্লাই, সরি জ্বালানি আর ফুয়েল একই জিনিস, জ্বালানির সাপ্লাই বেশি হবে এবং বাতাসের সাপ্লাই কম হবে, তখন আপনার বয়লারের মধ্যে কালির পরিমাণ বাড়বে। এক্ষেত্রে অক্সিজেনের পরিমাণ বাড়বে, কার্বন মনোক্সাইডের পরিমাণ বাড়বে, যার কারণে আপনার বয়লারে কালি তৈরি হবে। এবং কালির পরিমাণ যদি অনেক বেশি হয় তাহলে বয়লারের ভিতরে তাপমাত্রাগুলা সঠিকভাবে সঞ্চালিত হবে না, যার কারণে চিমনির টেম্পারেচার বেশি পাওয়া যাবে। তো সেই কারণে আমাদের বয়লারে যদি কালির পরিমাণ বেশি দেখতে পাওয়া যায় তাহলে আমাদের বয়লারে এয়ার এবং ফুয়েলের রেশিওগুলো ঠিক করতে হবে। বয়লার যদি তেলে চালিত হয় তাহলে নজেলগুলো পরিষ্কার করতে হবে। বয়লার যদি গ্যাসে চালিত হয় তাহলে বয়লারের যে বার্নারটা আছে এই বার্নারের এয়ার ফুয়েল রেশিওটা ঠিক করে দিতে হবে। এবং এগুলা দেখার জন্য আমরা এই যে কার্বন মনোক্সাইড ডিটেক্টর বা অক্সিজেন অ্যানালাইজার কিংবা ফ্লু গ্যাস অ্যানালাইজার যে নামেই আপনি কিনেন না কেন, এই অ্যানালাইজারগুলো যদি আপনি কিনেন তাহলে অ্যানালাইজারের মাধ্যমে আপনি দেখতে পারবেন যে কত পার্সেন্ট আপনার হচ্ছে যে ওইখানে অক্সিজেন আছে, কত পার্সেন্ট কার্বন মনোক্সাইড আছে, কত পার্সেন্ট সালফার কিংবা অন্যান্য গ্যাস আছে, এগুলো আপনি দেখতে পারবেন। দেখার ফলে আপনি বুঝতে পারবেন যে আপনার বয়লারে সঠিকভাবে আগুন জ্বলতেছে কিনা। যদি না জ্বলে তাহলে ওই কালিগুলো জমবে, আর কালির স্তূপ যদি বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে বয়লারের ইফিসিয়েন্সি কমে যাবে। যদি অতিরিক্ত কালো ধোঁয়া বের হয়, কালো ধোঁয়া বের হওয়ার কারণটাও মূলত ওইটাই যে আপনার বয়লারে যদি সঠিকভাবে আগুন না জ্বলে তাহলে আপনার বয়লারে অতিরিক্ত কালো ধোঁয়া বের হবে চিমনি দিয়ে। অনেক সময় দেখতে পাবেন যে হঠাৎ করে কালো ধোঁয়া বের হচ্ছে কিংবা রেগুলারই কালো ধোঁয়া বের হচ্ছে। কালো ধোঁয়া বের হইলে বয়লারের ইফিসিয়েন্সি একবারে কমে যাবে, কারণ সঠিকভাবে আপনার তেল গ্যাস বা যেটাই ব্যবহার করতেছেন এটা জ্বলতেছে না জন্য কালো ধোঁয়া তৈরি হচ্ছে। এটা দূর করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই তেল এবং গ্যাসের রেশিও ঠিক করতে হবে, ফুয়েলের কোয়ালিটি ঠিক করতে হবে এবং ফুয়েলের পরিমাণ এবং যে নজেলগুলো আছে এই নজেলগুলো পরিষ্কার করে লাগাইতে হবে। আর আপনারা যদি ফার্নেস অয়েল ব্যবহার করেন তাহলে ফার্নেস অয়েল অবশ্যই কেনার ক্ষেত্রে কোন কোম্পানির কিনতেছেন সেটা অথরাইজড ডিলারের থেকে নিচ্ছেন কিনা এগুলো মাথায় রেখে তারপরে কিনতে হবে। অনেক ডিলার আছে যারা মূলত আপনাকে বলবে যে আমার এই তেল অনেক ভালো, অমুক সমুক তমুক, আপনি যদি এটা কিনেন আপনার এত পার্সেন্ট কমিশন দিব, এই দিব সেই দিব। আপনি কিনবেন, কেনার পরে দেখবেন যে এই তেল সঠিকভাবে জ্বলে না, তেলে সঠিক পরিমাণে তাপমাত্রা উৎপাদন হয় না, যার ফলে আপনার স্টিমের পরিমাণটা কম। এটার জন্য আপনাকে অবশ্যই যেটা করতে হবে ভালো কোয়ালিটির এবং অথরাইজড ডিলারের থেকে এই কিনতে হবে, ফার্নেস অয়েল কিনতে হবে। তেলের ক্ষেত্রেও আপনাকে ওই থেকে নিয়ে আসতে হবে, পাম্প থেকে নিয়ে আসতে হবে। বাইরে একজন এসে তেল বিক্রি করবো বলছে আর তার থেকে তেল নেওয়া শুরু করছেন, এরকম করা যাবে না। ইগনিশন ফেল হইতে পারে, ধরেন আপনি বয়লারটা চালু করার চেষ্টা করতেছেন কিন্তু চালু হচ্ছে না, বারবার চেষ্টা করতেছেন যে বয়লারটা চালু করি কিন্তু চালু হচ্ছে না। কখনো বয়লারে দেখা যাচ্ছে যে স্পার্ক করছে কিন্তু আগুন ধরে নাই, কখনো এরকম হয়েছে যে আগুন ধরে উঠে আবার নিভে গেছে। এই ঘটনাগুলা ঘটতে পারে। তো যদি এরকম ঘটনা ঘটে, আবার এরকম হতে পারে যে আগুনই ধরতেছে না, ঠিক আছে? তো এরকম যে ঘটনা যদি ঘটে তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের বয়লারের যে ইগনিশন ইলেকট্রোড আছে, ওই যে দুইটা লোহা দেখিয়েছিলাম বাঁকানো মাথা কাছাকাছি থাকা দেখিয়েছিলাম, ওই যে দুইটা ইগনিশন ইলেকট্রোড থাকে ওই ইলেকট্রোডের গ্যাপ যদি বেশি হয়ে যায়, দুইটা ইলেকট্রোডের মাঝের গ্যাপ যদি অনেক বেশি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে সঠিকভাবে ইগনিশন হবে না। তো এই ক্ষেত্রে
ইগনিশন ইলেকট্রোডের মাঝের গ্যাপ 4 মিলিমিটার, 5 মিলিমিটার, 6 মিলিমিটার। এবং আপনার যদি ট্রান্সফরমারের সক্ষমতা খুব ভালো থাকে, ট্রান্সফরমারটা যদি ভালো মতো ভোল্টেজ উৎপাদন করতে পারে, তাহলে সেই ক্ষেত্রে 8 মিলিমিটার পর্যন্ত আগুন ধরে। কিন্তু যদি গ্যাপ বেশি হয়ে যায়, আর এই ক্ষেত্রে যদি ওই ইলেকট্রোডের মাথায় আবার যদি ইয়াও জমে, ময়লাও জমে, তাহলে দেখা যাবে যে আপনার বয়লারে আগুন ধরতেছে না, স্পার্কিং হচ্ছে না, এটা দেখাবে। এরপরে আপনার বয়লারে যদি ফটোসেলের সমস্যা থাকে, তাহলে আপনার বয়লারে ওই প্রথমে সামান্য পরিমাণ আগুন ধরে উঠবে, ধরে ওঠার পরে আর আগুনটা মানে লো ফায়ার থেকে হাই ফায়ারের দিকে যাবে না, কারণ সে বুঝতে পারবে না যে এখানে আগুন ধরেছিল। সেই জন্য ওই যে ইয়াটা আছে, কি বলে, ফ্লেম ডিটেক্টর যে সেন্সরটা, এই সেন্সরটা খুলতে হবে, খুলে তারপরে পরিষ্কার করে আবারও লাগাইতে হবে। অনেক জায়গায় এরকম হয় যে কিছুদিন আগে একজন ফোন দিয়েছে যে ওর বয়লারটা মূলত ওই প্রথম প্রথম আগুন ধরে, ধরার পরে তারপরে 2-4 মিনিট জ্বলে, জ্বলার পরে কিছুক্ষণ পর দেখা যায় যে বন্ধ হয়ে গেছে। আবারও দেখা যায় যে চালানোর চেষ্টা করা হয়, তখন চলে না, ওই ফটো সেলটা খুলে পরিষ্কার করে আবার লাগাইতে হয়, লাগাইলে তারপর আবার জ্বলে, আবার দেখা যায় যে 2-1 দিন পর আবার চলতেছে না। তো এই ক্ষেত্রে ফটো সেলের যদি কার্যক্ষমতা কমে যায়, তাহলে এরকম সমস্যা দেখা দিতে পারে। তা ওই ক্ষেত্রে ফটো সেল পরিবর্তন করে ফেলতে হবে। আর এছাড়াও যদি আপনার বয়লারে গ্যাসের পরিমাণ কম থাকে, নির্দিষ্ট প্রেশার থাকে, এক একটা বয়লারে এক এক রকম প্রেশার লাগে, মানে গ্যাসের প্রেশার প্রয়োজন হয় বয়লারে আগুন জ্বলার জন্য। সর্বনিম্ন 70 মিলিবার পর্যন্ত গ্যাসের প্রয়োজন হতে পারে, এক একটা বয়লারে এক এক রকম লাগে। তবে 70 মিলিবার পর্যন্ত ম্যাক্সিমাম হচ্ছে যে বার্নারগুলো থাকে ওইগুলাতে মানে মিনিমাম আপনার 70 মিলিবার পর্যন্ত প্রেশার প্রয়োজন হবে। আর তার সাথেও বেশি অনেক ক্ষেত্রে এক একটা বয়লারে দেখা যায় যে আপনার 120 প্যাসকেল, তারপর হচ্ছে এরকমও লাগে। মানে বার্নারের ধরন অনুযায়ী, বয়লারের ক্যাপাসিটি অনুযায়ী, বার্নারের ধরন অনুযায়ী এরকমও প্রয়োজন হয়। তো সর্বনিম্ন যদি 70-75 মিলিবারও যদি না থাকে, তাহলে দেখা যাবে যে আপনার বয়লারে আগুন ধরতেছে না। এক্ষেত্রে গ্যাসের লাইনে গ্যাসের প্রেশার কত আছে এটা চেক করতে হবে। এরপরে আপনার বয়লারে যদি ওই যে ফিল্টারগুলো আছে, গ্যাস ফিল্টার, ওই ফিল্টারগুলো যদি ময়লা জমাট বেঁধে থাকে, তাহলে আপনার বয়লারে সঠিকভাবে আগুন ধরবে না। দেখা যাবে যে যেই জ্বলতে চাচ্ছে তেমনি মানে জ্বলার চেষ্টা করা সত্ত্বেও জ্বলতে পারতেছে না, কারণ ওই ফিল্টার পার হইতে পারতেছে না গ্যাসগুলা। লাইনে গ্যাসের প্রেশার আছে, কিন্তু ওই ফিল্টারগুলো জ্যাম হয়ে থাকার কারণে আগুন ধরতেছে না। এক্ষেত্রে ফিল্টারগুলো পরিষ্কার করতে হবে, আর 1 মাস পর পরই ফিল্টারগুলো পরিষ্কার করতে হয়। এই সমস্যাগুলা চেক করে সমাধান করে দিলেই এই সমস্যা মানে ইগনিশনের যে সমস্যা এটা সমাধান হয়ে যাবে। বয়লার আপনি পরিচালনা করতেছেন, হঠাৎ করে দেখলেন যে বয়লারের মধ্যে লো ওয়াটার লেভেল শো করতেছে। এক্ষেত্রে এরকম হতে পারে যে বয়লারের ফিড পাম্প হয়তো বা নষ্ট হয়ে গেছে। ফিড পাম্পে যে সিল থাকে সেই সিল নষ্ট হয়ে যেতে পারে, ফিড পাম্পের মধ্যে হাওয়া প্রবেশ করতে পারে, ফিড পাম্পের ক্যাভিটেশন হইতে পারে, ফিড ট্যাঙ্কে পানি না থাকতে পারে, লাইনে হাওয়া ধরতে পারে, ফিড পাম্পের যে লাইনটা আছে বয়লার থেকে ফিড পাম্পের, ওইখানে নন রিটার্ন ভালভ থাকে একটা দেখেছিলাম, ওই নন রিটার্ন ভালভটা যদি ওপেন না হয়, তাহলে আপনার বয়লারের মধ্যে কি হবে না, সঠিক পরিমাণে আগুন পানির লেভেল থাকবে না। এছাড়াও যদি পানির লেভেল পরিমাপ করার জন্য যে সেন্সর থাকে, WLC দিয়ে যেটা পরিমাপ দেখানো হয়, বা ওয়াটার লেভেল কন্ট্রোলার, সেই ওয়াটার লেভেল কন্ট্রোলারটা যদি নষ্ট হয়ে যায়, বা ওইটার মাথায় যদি অনেক পরিমাণে স্কেল জমাট বাঁধে, তাহলে ওইটা সঠিকভাবে ডিটেক্ট করবে না। অনেক জায়গায় প্রোব টাইপের এই যে কি বলে ওয়াটার লেভেল কন্ট্রোলার থাকে, যেগুলা 3টা রডের মতন ঢুকিয়ে দেওয়া থাকে, এক একটা এক এক রকম করে শো করে। যেটা বড় সেটা একেবারে নিচ পর্যন্ত থাকে, এবং ওইটা একেবারে নিচে লো ওয়াটার লেভেল ধরে, তারপরে একটা মাঝামাঝি পর্যায়ে দেওয়া থাকে, ওইটাই মেনটেন করে। আর একটা সবার উপরে থাকে, ওইটা মূলত আপনার হচ্ছে ধরে, হাই ওয়াটার অ্যালার্ম ধরে। এই 3টা দিয়ে মূলত এভাবে করা হয়। তারপর মুভরি টাইপের থাকে, ওই যে আপনারা পানির ট্যাঙ্কের মধ্যে যে রকম কন্ট্রোলার দেখেছেন, ওই রকম কন্ট্রোলার থাকে একরকম, ওই কন্ট্রোলার দিয়েও চেক করা হয়। ওইগুলো মুভরি টাইপের কিছু হয়ে থাকে, এগুলা দিয়েও পানির লেভেল দেখা হয়। এছাড়াও
এই মানে স্মার্ট কিছু ওয়াটার লেভেল কন্ট্রোলার সেন্সর আছে, ওইগুলা দিয়েও চেক করা হয়। ওইগুলা লাগিয়ে রাখলে বয়লারের মধ্যে পানির লেভেল কতটুকু আছে ওইটা চেক করে। এছাড়াও ডিপিটি কন্ট্রোল, ডিফারেন্সিয়াল প্রেশার কন্ট্রোলের মাধ্যমেও এগুলা চেক করা হয় যে পানির লেভেল কত আছে, আপনাকে বুঝিয়ে দিবে বা দেখিয়ে দিবে, এভাবেও চেক করা হয়। সেই ক্ষেত্রে ওই সেন্সরগুলা যদি সমস্যা থাকে তাহলে সেন্সরগুলা খুলে পরিষ্কার করে তারপরে লাগিয়ে দিলে এই সমস্যার সমাধান হবে। যদি সেন্সর নষ্ট হয়ে যায় তাহলে সেন্সর পরিবর্তন করে ফেলতে হবে। আর এটা সমস্যা এড়ানোর জন্য অবশ্যই অপারেটরকে সার্বক্ষণিকভাবে মনিটরিং এর মধ্যে রাখতে হবে যে বয়লারে পানির লেভেল এখন কত আছে, এখন কমে যাচ্ছে কিনা, এখন বেড়ে যাচ্ছে কিনা, এখন নির্দিষ্ট লেভেলে কতক্ষণ ধরে সমস্যা করতেছে, এগুলা চেক করতে হবে। চেক করে যদি সেন্সর জনিত সমস্যা থাকে সেন্সর রিপেয়ার করতে হবে, পরিষ্কার করতে হবে, পরিবর্তন করে ফেলতে হবে। ফিড পাম্পের জনিত যদি সমস্যা থাকে তাহলে ফিড পাম্পের হাওয়া ধরলে হাওয়া বের করে দিতে হবে। যদি ফিড পাম্পের সিল লিকেজ হয়ে যায় বা ভিতরে থাকা যে ইমপ্লার গুলা থাকে ওইগুলা যদি নষ্ট হয়ে যায় তাহলে প্রয়োজনে ওইগুলা পরিবর্তন করতে হবে। তারপরে ফিড ট্যাঙ্কে যদি পানির লেভেল না থাকে বা ফিড ট্যাঙ্কে যদি পানি শূন্য হয়ে যায় তাহলে ফিড ট্যাঙ্কে পানির ব্যবস্থা করতে হবে। এই কাজগুলো করলে এই সমস্যা এড়ানো সম্ভব। যদি বয়লারের মধ্যে অতিরিক্ত পানির লেভেল তৈরি হয়ে যায়, দেখা যায় যে আপনার বয়লারে নির্দিষ্ট লেভেলে রাখতে হয় পানি, কোথাও 60%, কোথাও 65%, কোথাও 55%, এরকম লেভেলের মধ্যেই মূলত পানিকে রাখা হয়। তো যদি পানির লেভেলটা এর সাথে বেশি হয়ে যায় তাহলে স্টিমের চেম্বারটা কম হয়ে যায়। এই ক্ষেত্রে পানির লেভেল বেশি হওয়ার কারণে আপনার বয়লারে স্টিমের প্রোডাকশন কম হবে, আপনার বয়লারের এই যে পানি এগুলা স্টিম লাইনে চলে আসবে। তো এইটার জন্য আপনার বয়লারের জন্য অতিরিক্ত পানি না হয়ে যায় এইটার প্রোটেকশনের জন্য আমরা সেন্সর ব্যবহার করি, কিছুক্ষণ আগেই যেটা বললাম। তো ওই সেন্সরগুলো যদি সমস্যা হয়ে যায় তাহলে মূলত সে ডিটেক্ট করতে পারবে না বা বুঝতে পারবে না যে বয়লারের মধ্যে এখন পানির লেভেল বেশি আছে কিনা। তো সেই ক্ষেত্রে পানির লেভেল বেশি হয়ে গেলেও সে বুঝবে না, তখন দেখা যাবে যে আপনার বয়লারে পানির লেভেল অতিরিক্ত হয়ে যাচ্ছে। এর ফলে বয়লারে এমনও হয় যে ওই সেফটি ভালভ ওপেন হয়ে যায়, কারণ বয়লারে যে পাম্পগুলো ব্যবহার করা হয় এই পাম্পের প্রেশার অনেক থাকে, এই পাম্পগুলো অনেক প্রেশার তৈরি করতে পারে। তো মানে বাড়তি প্রেশারের কিনাও হয়, যে আপনার বয়লারটা যদি 10 টনের হয়, মানে 10 কেজি প্রেশারের হয়, দেখা যায় যে 12 কেজি 15 কেজি প্রেশারের ইয়াও কিনা হয়। তো ওই ক্ষেত্রে আপনার বয়লারে পানির পরিমাণ বাড়াইতে বাড়াইতে দেখা যাবে যে সেফটি ভালভ পর্যন্ত ওপেন করে ফেলছে। তো সেই জন্য যেটা করতে হবে, পানির লেভেল বেড়ে গেলে কেন বেড়ে গেছে এটা খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে যদি সেন্সর জনিত সমস্যা থাকে সেন্সরের সমস্যার সমাধান করতে হবে। মূলত সেন্সর জনিত কারণেই এই হাই ওয়াটার লেভেলটা দেখায়। এখানে বয়লার অপারেটর কে আছেন, বয়লার অপারেশন করেছেন, অপারেশনের দায়িত্ব পালন করেন, এরকম কেউ আছেন আজকে? আচ্ছা, আপনারা যখন বয়লারের পরীক্ষা দিতে যাবেন তখন আপনাদেরকে ক্যারি ওভারের প্রশ্ন করবে, যে ক্যারি ওভার জিনিসটা কি। ক্যারি ওভার জিনিসটা হচ্ছে স্টিমের সাথে পানি এই স্টিম লাইনে চলে যাওয়া, ঠিক আছে? যদি কখনো স্টিমের সাথে পানি স্টিম লাইনে চলে যায় তাহলে সেটাকে ক্যারি ওভার বলা হয়। এই ক্যারি ওভারের ঘটনাটা ঘটে মূলত যদি হঠাৎ করে স্টিমের ডিমান্ড বেড়ে যায়। মানে ধরেন আপনার বয়লার থেকে 5 টন স্টিম উৎপাদন হয় ঘন্টায়, আপনার প্রোডাকশন লাইন থেকে এই মুহূর্তে 2 টন 3 টন এরকম করে ফ্লো নিচ্ছে, মানে ওইখানে মেশিন 5টা আছে তার মধ্যে 3টা বন্ধ 2টা চালু আছে, তাহলে অবশ্যই স্টিমের পরিমাণ কম লাগবে ওখানে, তাহলে স্টিম আপনার বয়লারের কনজাম্পশনও কম হবে। তো হঠাৎ করে 3টা মেশিনই মানে টোটাল 5টা মেশিনই চালু হয়ে গেছে। তো হঠাৎ করে 5টা মেশিন চালু হয়ে গেলে হঠাৎ করে স্টিমও তারা টান দিবে, মানে স্টিম নেওয়া শুরু করবে। তো হঠাৎ করে যদি এরকম স্টিম নেওয়া শুরু করে তাহলে স্টিমের সাথে পানি চলে আসে, এটাকে ক্যারি ওভার বলে। এছাড়াও আপনার বয়লারে যদি পানির কোয়ালিটি ভালো না থাকে, বয়লারের মধ্যে যদি তেল বা গ্রিস জাতীয় পদার্থের পরিমাণ বেড়ে যায় তাহলে এই সমস্যাগুলো দেখা দেয় যে স্টিম লাইনে পানি চলে আসতেছে। আবার ওই যে পানির লেভেল যদি বেড়ে যায়, কিছুক্ষণ আগে বললাম
আপনার সেন্সরের সমস্যার কারণে যদি পানির লেভেল বেড়ে যায়, তাহলেও আপনার স্টিম লাইনে পানি চলে আসবে। আর স্টিম লাইনে পানি চলে আসা মানে স্টিম লাইনে ওয়াটার হ্যামারিং হওয়া। আর আমরা গত ক্লাসে দেখেছিলাম যে ওয়াটার হ্যামারিং হইলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, আশেপাশে থাকা মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। দুর্ঘটনার শিকার হয়ে যেমন ক্ষতিগ্রস্ত হবে, তেমনি ভয়ে দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে গিয়েও বড় ধরনের দুর্ঘটনার বা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে। এই জন্য আমাদের এই ক্যারি ওভারের ঘটনা যেন না ঘটে, সেটা নিশ্চিত হওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমাদের যে বয়লারে স্টিম সেপারেটর থাকে সেই স্টিম সেপারেটরটা ভালোভাবে কাজ করতেছে কিনা সেটা নিশ্চিত হইতে হবে। আপনাদেরকে স্টিম সেপারেটর দেখেছিলাম যে একটা ওই স্টিম টাপের মতন মেশিন, ওই স্টিম সেপারেটরের এক দিক দিয়ে স্টিম ঢোকার পরে আরেক দিক দিয়ে স্টিম বের হয়ে যায়। আর স্টিমের সাথে যদি কোনো ময়েশ্চার পানি লাইনে চলে আসে, তাহলে ওই পানিগুলাকে ওই স্টিম সেপারেটরের নিচ দিয়ে বের করে দেওয়া হয়। তো ওই কাজগুলা যদি করতে না পারে স্টিম সেপারেটরে, তাহলে স্টিম লাইনে পানি চলে যাবে। সেই ক্ষেত্রে স্টিম সেপারেটরটা ঠিকভাবে কাজ করতেছে কিনা এটাও দেখতে হবে। আর বয়লার থেকে যেন পানি না উঠতে পারে, সেই জন্য তেল গ্রিস জাতীয় পদার্থ বয়লারের মধ্যে তৈরি হয়ে গেলে স্ক্যাম কক থাকে বা সারফেস ব্লো ডাউন থাকে বয়লারে। অনেক বয়লারে বর্তমানে যে আধুনিক বয়লার গুলো আসতেছে বাংলাদেশে, এই বয়লার গুলাতে স্টিম সারফেস ব্লো ডাউন বা স্ক্যাম কক থাকে। ওই স্ক্যাম কক গুলা খুলে দিলে মূলত ওই উপরে ভেসে থাকা তেল বা গ্রিস জাতীয় পদার্থ, যেগুলা মূলত বয়লারের মধ্যে বুদবুদে তৈরি করে, ওইগুলাকে বের করে দেওয়া যায়। এগুলা বের করে দিলে পানির লেভেল ঠিক রাখলে এই সমস্যা এড়ানো সম্ভব। আচ্ছা, প্রাইমিং কি কেউ বলতে পারবেন? এখানে কারো ধারণা আছে? পড়াশোনা করে আসছেন কেউ? জি, প্রাইমিং বয়লারের ক্ষেত্রে না, পাম্পের ক্ষেত্রে হচ্ছে যদি বলি, যেহেতু বয়লার এক্সপেরিমেন্ট নাই, সেই ক্ষেত্রে প্রাইমিং হচ্ছে পাইপের ভিতরে যে বাতাস থাকে এই বাতাস গুলোকে রিমুভ করার জন্য পানি ইউজ করা হয়, পানি দিয়ে রিমুভ করা হয়, একে প্রাইমিং বলা হয়, যাতে ভালোভাবে পানিটা লিফটিং হয় পাম্প দিয়ে, এজন্য প্রাইমিং করা হয়। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। প্রাইমিংটা আপনাদেরকে দিলাম, ওই বাড়ির কাজ দিলাম। আপনারা ক্লাস শেষ করবেন, শেষ করে আগামীকাল ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত যে যেখানে যেভাবে পারেন এআই দেখে হোক, গুগল দেখে হোক, যেভাবে হোক প্রাইমিং সম্বন্ধে জানবেন। জানার পরে ওইটা নিজের মতন করে গ্রুপে লিখবেন। এরকম করবেন না কেউ যে আপনি এআই থেকে বা গুগল থেকে কপি করে নিয়ে এসে বসাই দিচ্ছেন। কপি করে নিয়ে এসে বসাই দিলে এটা সবাই বুঝতে পারবে যে কপি করে বসানো। আপনি যা বুঝছেন মূলত গুগলে সার্চ দিবেন যে বয়লারের প্রাইমিং কি, সার্চ দেওয়ার পরে ওইটা পড়বেন। পড়ার পরে আপনি কি বুঝলেন সেটা সারসংক্ষেপ আপনি গ্রুপে লিখবেন যে প্রাইমিং মূলত এই জিনিসটা আমি বুঝছি, প্রাইমিং হলে এটা হয়, আর প্রাইমিং প্রতিরোধ করতে হলে এটা করতে হয়। আর আরেকটা কথা হচ্ছে যে আগামীকাল ক্লাস নেওয়া হবে, যেহেতু আমাদের কয়েকটা ক্লাস মিস গেছে, সেই ক্ষেত্রে আগামীকালকেও ক্লাস নেওয়া হবে। আগামীকাল বুধবার ক্লাস নেওয়া হবে, সবাই এটা মাথায় রাখবেন। বয়লারের ফোমিংটা হচ্ছে বয়লারের মধ্যে যদি তেল বা গ্রিস জাতীয় পদার্থ তৈরি হয়, তাহলে এই তেল বা গ্রিস জাতীয় পদার্থগুলো তৈরি হয় বলতে প্রবেশ করে, তাহলে এক ধরনের ফোমের মতন পদার্থ তৈরি করে, যেগুলা বয়লারের ভিতরে থাকা পানিগুলার মধ্যে বুদবুদে তৈরি করে। আপনারা যখন বয়লার পরিচালনা করবেন, বয়লার রুমে যাবেন, অনেক সময় দেখবেন যে বয়লারের যে গেজ গ্লাস আছে এই গেজ গ্লাসের মধ্যে পানি বুদবুদ করতেছে, মনে হচ্ছে যে এর মধ্যে কিছু বাতাস ঢুকেছে, এই বাতাসগুলা ভেতরে বুদবুদ বুদবুদ করতেছে। আবার এরকম দেখবেন যে গ্লাসের একটা নির্দিষ্ট লেভেলে পানিটা যখন ছিল, বেশ কয়েক মিনিট বা 1 ঘন্টা 1.5 ঘন্টা যদি ওই লেভেলে পানিটা থাকে, তাহলে ওইখানে একটা দাগ পড়ে গেছে। আবার তার নিচে যখন পানিটা নেমে আসছে, কিছু সময় ওই লেভেলে থাকছে, ওই জায়গাতেও একটা দাগ পড়ে গেছে। এরকম দাগ পড়ে যাচ্ছে গেজ গ্লাসের মধ্যে, এবং এটা যখন আপনি গেজ গ্লাসটা টেস্ট করতেছেন তখন ক্লিন হয়ে যাচ্ছে। আবারও কিছুক্ষণ পরে দেখতেছেন যে একটা দাগ হয়ে যাচ্ছে এবং পানির উপরে কিছু ভেসে আছে মনে হচ্ছে। তো এইটাই মূলত হচ্ছে বয়লারের ফোমিং। এই ফোমিংটা হয় মূলত বয়লারে যদি ওই তেল বা গ্রিস জাতীয় পদার্থ প্রবেশ করে, যদি সঠিকভাবে কেমিক্যাল ট্রিটমেন্ট করা না হয়, এবং বয়লারে যদি হঠাৎ করে অতিরিক্ত লোড বেড়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে বয়লারের নিচে থাকা স্লাজগুলো যদি সঠিকভাবে ব্লো ডাউন করে বের না করা হয়, ওইগুলা
পানির সাথে মিশে গিয়ে অনেক সময় পানির ওপরে ভেসে উঠে। অনেক সময় এরকম কিছু পদার্থ বয়লারের ভিতরে প্রবেশ করে, কিছু কন্ডেন্স বা আয়ন, যেগুলা ওই আলাদা হয়ে গিয়ে পানির উপরে ভেসে উঠে। এগুলা যদি হয় তাহলে মূলত এগুলা অনেক সময় স্টিমের সাথেও স্টিম লাইনে চলে আসে, এবং যদি এই ফোমগুলা বা এই অপদ্রব্যগুলা যদি স্টিম লাইনের মাধ্যমে প্রোডাকশন সেকশনে চলে যায়, তাহলে সাদা যে কাপড়গুলা থাকে ওই কাপড়গুলাকে ডিসকালার করে ফেলে, ওই কাপড়গুলার উপরে ময়লা গাদের মতন তৈরি করে, যার কারণে ওই কাপড়গুলা প্রোডাকশনের মানে বিক্রি অনুপযোগী হয়ে যায়। যার কারণে আপনার এই স্টিমগুলা আপনাকে ব্যবহার করার ফলে দেখা যাবে যে যা প্রোডাকশন করলেন তাই লস হলো, এরকম হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে, যদি সারফেস ব্লো ডাউন করা সম্ভব হয় সারফেস ব্লো ডাউন করবেন, আর যদি এটা না করা সম্ভব হয়, আর যদি ফোমের পরিমাণ অনেক বেশি থাকে, দেখা যাচ্ছে যে অনেক বেশি, বয়লার বন্ধ করেছেন, দেখতে পাচ্ছেন যে পানির উপরে একটা মোটা লেয়ার পড়ে যাচ্ছে, এরকম যদি দেখা যায় তাহলে সেই ক্ষেত্রে বয়লার বন্ধ করে বয়লারের ভিতর মানে বয়লার টোটাল পানিগুলা বের করে ফেলে দিয়ে নতুন পানি প্রবেশ করতে হবে। এরকম কয়েকবার যদি আপনি করেন তাহলে বয়লারের ভিতর থেকে এই তেল গ্রিস জাতীয় পদার্থগুলা বের হয়ে আসবে। আর যদি সেই ক্ষেত্রেও বের না হয় তাহলে বয়লার টোটালি বন্ধ করে ঠান্ডা করে তারপরে বয়লারের ম্যানহোল খুলে বয়লারের ভিতরে ওই হাই স্পিড পানির যে পাম্পগুলা থাকে বা জেট পাম্প বলে, ওই পাম্পগুলা দিয়ে বয়লারের ভিতরে পানি স্প্রে করে টোটাল বয়লারকে পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে, তাহলে এই সমস্যা এড়ানো যাবে। ধরেন আপনি আপনার বয়লারটা পরিচালনা করতেছেন, আপনি দেখতে পাচ্ছেন যে ঠিকই আছে, আপনি কোনো একটা কাজে লেগে গেলেন যে আমি এই কাজটা করে নিই, তারপরে আপনাকে প্রোডাকশন সেকশন থেকে ফোন দিছে, দিয়ে বলতেছে স্টিমের প্রেশার নাই কেন। তো যদি এরকম হয় তাহলে আপনাকে আগে গিয়ে দেখতে হবে যে স্টিম প্রেশারটা কি কারণে নাই। তো যেহেতু একজন প্রশ্ন করেছে যে স্টিম প্রেশার আপনার ওখানে নাই, কি সমস্যা, আমি এখানে স্টিম পাচ্ছি না, সেই ক্ষেত্রে আপনি গিয়ে কোন কোন জায়গাগুলো দেখবেন যে এই জায়গাগুলোতে বা এই সমস্যা হলে স্টিম প্রেশার ফ্লাকচুয়েশন হতে পারে। এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যদি আপনার বার্নারটা বন্ধ হয়ে যায়। বার্নারটা বন্ধ হয়ে যেতে পারে কি কি কারণে, ওইটা আমি প্রথমেই বললাম যে এই কারণে বয়লারের বার্নার বন্ধ হয়ে যায়। আর বার্নার বন্ধ হলে কি হবে, বার্নার বন্ধ হলে স্টিম প্রেশার ফ্লাকচুয়েশন হবে। এছাড়াও বয়লারে যদি কোনো একটা ভালভ কোনো একটা জায়গায় যদি লিকেজ হয়ে যায়, সেই জায়গা দিয়ে যদি স্টিম বের হওয়া শুরু করে দেয়, ধরেন আপনার বয়লারে স্টিম সঠিকভাবেই উৎপাদন করতেছে কিন্তু কোনো কারণে কোনো একটা ফ্লান্সের একটা গ্যাসকেট ফেটে বের হয়ে গেছে, সেখান দিয়ে স্টিম বের হয়ে যাচ্ছে, কোনো একটা বাইপাসের ভালভ ওপেন হয়ে গেছে কিংবা ভালভটা নষ্ট হয়ে যে সেদিক দিয়ে স্টিম বের হয়ে যাচ্ছে, এরকম যদি হয় তাহলে আপনার স্টিম প্রেশারটা ফ্লাকচুয়েশন হবে। এছাড়াও যদি আপনার বয়লারে সঠিক মানের ফুয়েল ব্যবহার না করেন, সঠিক পরিমাণে আগুন না জ্বলে, সঠিকভাবে বয়লারটা পরিচালিত না হয়, বয়লারে যদি পানির লেভেল কম থাকে, বয়লারে যদি আগুনের লেভেল ঠিক না থাকে, তাহলে সেই ক্ষেত্রে স্টিমের পরিমাণটা কমে যাবে, স্টিমের প্রেশারটা কমে যাবে। এই সমস্যা এড়ানোর জন্য আপনাকে দেখতে হবে যে আপনার বয়লারে আগুন সঠিকভাবে জ্বলতেছে কিনা, এই মুহূর্তে বয়লারে সঠিক পরিমাণে স্টিমের প্রেশার আছে কিনা। যদি বয়লারে স্টিমের প্রেশার থাকে তাহলে আপনার স্টিম লাইনে কোথাও ঝামেলা হয়েছে কিনা, ট্রাপগুলো ওপেন হওয়ার পরে আর বন্ধ হয় নাই কিনা, এগুলো চেক করতে হবে। ট্রাপ, স্টিম সেপারেটর এগুলো যদি ওপেন হয়ে থাকে তাহলে ওই দিক দিয়ে স্টিম বের হয়ে যাবে, যার ফলে প্রোডাকশন সেকশনে স্টিমের প্রেশার পাবে না। এরপরে আপনার বয়লারে যদি কোনো কারণে ওই যে আগুনের রেশিও বা ফুয়েলের রেশিও আনব্যালেন্স হয়ে যায়, তাহলে বাতাস বেশি যাবে, আগুন সঠিকভাবে জ্বলবে না, বা আগুনের পরিমাণ যদি কমে যায় তাহলে স্টিম উৎপাদন কম হবে। এক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে স্টিম উৎপাদন হয়েছে কিনা সঠিকভাবে। আবার যদি হঠাৎ করে বয়লার ট্রিপ করে তাহলে আপনার বয়লার যেহেতু বন্ধ হয়ে গেছে, যেহেতু স্টিম উৎপাদন ওই সময় ব্যাঘাত ঘটেছে, সেই ক্ষেত্রে আপনার বয়লারে স্টিম ফ্লাকচুয়েশন করবে প্রেশার জনিত কারণগুলোতে, এগুলো আপনাকে দেখতে হবে। যদি অপর্যাপ্ত স্টিম সাপ্লাই হয়, ধরেন আপনার বয়লারটা 10 টন একটা বয়লার, এই ক্ষেত্রে আপনার বয়লারে প্রত্যেক ঘন্টায় 10 টন স্টিম সাপ্লাই হওয়ার কথা, কিন্তু এই মুহূর্তে 8 টন হচ্ছে, 7 টন হচ্ছে, 10 টন স্টিম প্রেশার মানে উৎপাদন করতেই পারতেছেন না, কিংবা 10 টন যদি ফ্লো হয় তাহলে স্টিমের প্রেশারটা কমে যাচ্ছে।
এরকম যদি অপর্যাপ্ত স্টিম সাপ্লাই হতে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার বয়লারে হয়তো বা আগুন সঠিকভাবে জ্বলতেছে না কিংবা তাপমাত্রা সঠিকভাবে সঞ্চালন হচ্ছে না। যদি তাপমাত্রা সঠিকভাবে সঞ্চালন না হয় পানির মধ্যে, তাহলে পানিগুলো সঠিকভাবে গরম হবে না, যার ফলে স্টিম সঠিক পরিমাণে উৎপাদন হবে না। আবার যদি এরকম হয় যে আপনার বয়লারে ফিড ওয়াটার আপনি ব্যবহার করেন 80 ডিগ্রি 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার, আর এই মুহূর্তে আপনি 40-45 ডিগ্রি টেম্পারেচারের পানি ব্যবহার করতেছেন, তাহলে যেহেতু টেম্পারেচারের তারতম্য ঘটেছে, এই ক্ষেত্রেও আপনার বয়লারে স্টিম সঠিক পরিমাণে উৎপাদন নাও হতে পারে। আবার আপনার বয়লারে দেখা গেল যে স্টিম উৎপাদন হচ্ছে না, এর অন্যতম কারণ হচ্ছে বয়লারে যে জ্বালানিটা আপনি ব্যবহার করতেছেন এই জ্বালানির কোয়ালিটি খারাপ, যার কারণে তাপমাত্রা সঠিক পরিমাণে উৎপাদন হচ্ছে না, কিংবা স্কেল তৈরি হয়েছে যার কারণে পানির মধ্যে তাপমাত্রা সঞ্চালন হতে পারতেছে না, কিংবা ওই যে কার্বন ফর্মেশনের কথা বললাম কিছুক্ষণ আগে, ওইরকম কার্বন ফর্মেশন হয়ে অনেক পরিমাণ কালি টিউবের শরীরে লেগে আছে, যার কারণে এই কালি পার হয়ে তাপমাত্রাগুলো যে পানির মধ্যে প্রবেশ করবে এটা হইতে পারতেছে না। ম্যাক্সিমাম টেম্পারেচার গুলাই চিমনি দিয়ে বের হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রেও পর্যাপ্ত স্টিম উৎপাদন করতে পারবে না। এর জন্য আপনার যেই সমস্যাগুলোর কথা বললাম যে কালি হইলে কালি পরিষ্কার করতে হবে, স্কেল হইলে স্কেল পরিষ্কার করতে হবে, যদি ফুয়েলের কোয়ালিটি খারাপ হয় তাহলে ভালো কোয়ালিটির ফুয়েল ব্যবহার করতে হবে, ফিড ওয়াটারে যদি টেম্পারেচার কমে যায় তাহলে ফিড ওয়াটারের টেম্পারেচার বাড়াইতে হবে। এই কাজগুলা করলে মূলত আপনার এই যে স্টিম উৎপাদন এই স্টিম উৎপাদনটা ঠিক পরিমাণে হবে। আবার এরকমও হবে যে ধরেন আপনাকে বলতেছে যে স্টিম সঠিক পরিমাণে পাওয়া যাচ্ছে না, এদিকে বাইপাসের কয়েকটা লাইন খুলে রেখেছে, সব দিক দিয়ে স্টিম গুলা বের হয়ে যাচ্ছে, তো ওই ক্ষেত্রেও আপনার বয়লারে স্টিম উৎপাদন করে এটা কভার করতে পারবে না। যদি আপনার বয়লারের পানিগুলা স্টিম লাইনে চলে আসে, ধরেন আপনি বয়লারটা পরিচালনা করতেছেন, হঠাৎ করে দেখলেন যে স্টিম লাইনের মধ্যে ধাম ধাম করে শব্দ হচ্ছে, তো এই ক্ষেত্রে ওই রকম শব্দ কেন হতে পারে? শব্দ হওয়ার কারণ হচ্ছে স্টিম লাইনে পানি চলে এসেছে, অথবা স্টিম লাইনে যে কনডেন্স ওয়াটার গুলো জমা হয়েছে এইগুলা স্টিম ট্রাপ দিয়ে বের হয়ে যাওয়ার কথা ছিল, ট্রাপ নষ্ট থাকার কারণে বের হইতে পারে নাই। এরকম সমস্যা যদি দেখা দেয় তাহলে তাৎক্ষণিকভাবে যেই লাইনে আপনার ওয়াটার হ্যামারিং হচ্ছে ওই লাইনের স্টিম ট্রাপ যদি থাকে, স্টিম ট্রাপের অবশ্যই বাইপাস লাইন থাকবে, ওই বাইপাস লাইনটা খুলে দিয়ে পানিগুলা বের করে দিতে হবে, এবং ওই স্টিম লাইনে যেন স্টিমার না পৌঁছায় সেজন্য ওই স্টিম লাইনের ভালভটা, মেন যে ভালভ আছে যেটা দিয়ে মূলত ওই লাইনে স্টিম যাচ্ছে, ওই ভালভটা আপনাকে বন্ধ করে দিতে হবে, তাহলে আপনার ওই লাইনে আর স্টিম যাবে না এবং বাইপাস খুলে দিলে পানিগুলা বের হয়ে যাবে, যার ফলে ওয়াটার হ্যামারিং এর সমস্যার হবে না। তারপরে মূলত ওয়াটার হ্যামারিং হইতে লাগলে খুব দ্রুত সময়ের মধ্যেই এত পরিমাণ শব্দ করে সব ভেঙে চুরে পানিগুলা বের হয়ে আসে যে আপনি অ্যাকশন নিতে নিতেই এরকম দুর্ঘটনা ঘটে যেতে পারে। তবে যদি অল্প পরিমাণ পানি ঢুকে তাহলে আপনি দ্রুত অ্যাকশন নিলে এই সমস্যা এড়ানো সম্ভব। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, তাৎক্ষণিকভাবে গিয়ে স্টিম লাইনের মানে যেই লাইনে ওইরকম শব্দ হচ্ছে ওই লাইনের বাইপাস ভালভগুলা খুলে দিয়ে তাৎক্ষণিকভাবে কনডেন্স ওয়াটার বা পানিগুলাকে বের করে দেওয়ার চেষ্টা করতে হবে, তাহলে সমস্যা এড়ানো সম্ভব। আর যদি এরকম হয় যে শব্দ শুনে আপনি বুঝে উঠতে পারতেছেন না যে শব্দ হচ্ছে কোথায় আর আপনি করবেনটা কি, তাহলে মূলত বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটবে। কারণ ওই গ্যাসকেট ফেটে যদি পানিগুলা বের হওয়া শুরু করে ওইগুলা অনেক জায়গা মিলে ছড়ায় যায়, সেক্ষেত্রে ওই গরম পানি অনেকের শরীরে পড়লে শরীর পুড়ে যাওয়া, এমনকি মানুষ মারা যাওয়ার মতন ঘটনাও ঘটে, এরকম ঘটনা ঘটে। আর আরেকটা ঘটনা ঘটে, যদি আপনার বয়লারের ওই লাইনে ইনসুলেশন ঠিকভাবে না করা হয়, ধরেন আপনি ওই বয়লার লাইন যেটা আছে ওই লাইনে ইনসুলেশন করেন নাই, উপরে কোনো রকম ইনসুলেশন পদার্থ ব্যবহার করেন নাই, আপনি ডিরেক্ট একদম নেকেড লাইনে স্টিম দিয়ে দিচ্ছেন, এই ক্ষেত্রে ওই পাইপ লাইনের মধ্যে টেম্পারেচার কত, নর্মাল যে পানি ইয়াগুলা স্টিমগুলা থাকে এগুলাতে 180 220 30 250 এরকম টেম্পারেচার থাকে, তো স্টিম লাইনের মধ্যে 250 ডিগ্রি টেম্পারেচার আর বাইরে হচ্ছে 40-45 ডিগ্রি টেম্পারেচার, তো ওই 40-45 ডিগ্রি টেম্পারেচারের কারণে
আপনার স্টিম লাইনটা দ্রুত ঠান্ডা হয়ে যাওয়ার প্রবণতা দেখা দিবে। এই ক্ষেত্রে স্টিম লাইনের ভিতরে থাকা স্টিমগুলা ঠান্ডা হয়ে যেয়ে কনডেন্স ওয়াটারে পরিণত করবে খুব দ্রুত এবং অনেক বেশি পরিমাণে হবে। এই ক্ষেত্রে আপনার বয়লারে ওয়াটার হ্যামারিং এর ঘটনা ঘটবে। এই সমস্যাগুলো এড়ানোর জন্য ইনসুলেশন পদার্থ ভালোভাবে জড়িয়ে দিতে হবে, দিয়ে সমস্যা এড়াইতে হবে। যদি আপনার বয়লারের মধ্যে পানির লেভেল সঠিক না থাকে তাহলে বয়লারটা ওভারহিটিং হয়ে যাবে। ওভারহিটিং বলতে ধরেন আপনার বয়লারের টেম্পারেচার থাকার কথা 180°C, এই ক্ষেত্রে হয়তোবা 250, 300, 400 ডিগ্রি টেম্পারেচার হয়ে যেতে পারে। মানে একবারে একসাথে হয়ে যাবে এরকম না, এরকম আস্তে 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 হয়ে যাচ্ছে। কিংবা আপনি দেখলেন যে আপনার বয়লার রুমের যে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এটা থাকে 45-50°C, সচরাচর ধরেন আপনার রুমে থাকে, আপনি দেখে অভ্যস্ত। এই মুহূর্তে আপনার এই রুমে টেম্পারেচার আছে 60° টেম্পারেচার, এটা কমানোই যাচ্ছে না, কারণ আপনার বয়লারের ইনসুলেশন নষ্ট হয়ে গেছে, কিংবা বয়লারের অতিরিক্ত টেম্পারেচারের কারণে বয়লার রুমের টেম্পারেচারও বেড়ে গেছে। এই সমস্যাগুলা যদি হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, টেম্পারেচার সেন্সরটা আসলে সমস্যা কিনা সেটা চেক করতে হবে। যদি সেন্সর ভালো থাকে তাহলে ওভারহিটিং হওয়ার জন্য অতিরিক্ত গ্যাস ফ্লো হইলে ওভারহিটিং হতে পারে, অতিরিক্ত গ্যাস ফ্লো হচ্ছে কিনা সেটা দেখতে হবে। এরপরে বয়লার নির্দিষ্ট প্রেসারে পৌঁছে যাওয়ার পরেও বয়লারের মধ্যে আগুন জ্বলতেছে কিনা এটা দেখতে হবে। বয়লারে পানির লেভেল যদি 60-65% থাকার কথা থাকে, সেই পার্সেন্টে আছে কিনা সেটা দেখতে হবে। যদি না থাকে তাহলে ওই ওয়াটার লেভেল কন্ট্রোলারের সমস্যা, সেটা সমাধান করতে হবে। বয়লারে যদি পানির লেভেল কমে যাওয়ার পরেও বয়লারে বন্ধ না হয় তাহলে আপনার ফ্লেম যে সেন্সর আছে, বয়লারের যে কন্ট্রোলার আছে, এগুলোতে সমস্যা হয়েছে, এগুলো সমাধান করতে হবে। এবং পানির লেভেল নির্দিষ্ট রেঞ্জে রাখলে এই সমস্যা এড়ানো সম্ভব হবে। এই ছিল মূলত আজকের ক্লাস। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাস বিষয়ে? কারো কোনো প্রশ্ন আছে আপনাদের? ড্রপআউট শ্রেণীতে যেটা বললেন এগুলা এগুলা যখন ট্রাভেল একটা হয়, ট্রাভেলটা কিন্তু মেইনলি কারেন্সি নিউট্রিয়েন্টের আন্ডারেই পড়ে। হুম। তো যখন কোনো একটা ট্রাভেল হয়, তো একদম ফার্স্ট আমাদের কিভাবে অ্যাপ্রোচ করা উচিত হবে, যে কোনো ধরনের প্রবলেমই হোক না কেন, সেটা যদি একটু বুঝি নাই, আপনি আরেকবার ক্লিয়ার করে বলেন। যদি সমস্যা হয় তাহলে আপনি কিভাবে ডিটেক্ট করবেন এটা? জি 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 আচ্ছা, ডিটেক্ট করার জন্য এই যে যেই কথাগুলো আমি বললাম এই জিনিসগুলো আপনার মাথায় নিতে হবে। ঠিক আছে? যে একটা সমস্যার কতগুলা সমস্যার কারণে একটা সমস্যা দেখা দিতে পারে, বা ওই লুপের মধ্যে কি কি আছে। হ্যাঁ, যেমন আমি প্রথমে বলছি যে ধরেন আপনার বয়লারটা বন্ধ হয়ে গেছে, তো বন্ধ কি কি কারণে হতে পারে? গ্যাসের প্রেশার নাই, স্টিমের প্রেশার বেশি হয়ে গেছে, তারপরে আপনার বয়লারের ফ্লেমের সমস্যা, বাতাস বেশি চলে গেছে, গ্যাসের পরিমাণ কম হয়ে গেছে, অতিরিক্ত হিটিং হয়ে গেছে বয়লারটা। এতগুলা কারণে আপনার বয়লারটা বন্ধ হয়ে যেতে পারে। এখন আমি সরাসরি শুধুমাত্র একটা ঘটনা আপনাকে বলতে পারবো না, যে আপনি সর্বপ্রথম এটা চেক করবেন। বুঝতে পেরেছেন? এইখানে আপনাকে প্রত্যেকটা জিনিস মাথায় নিতে হবে। এখন মাথায় যদি না নিতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন না যে ঘটনা কি। আর যখন আপনি এই যে ঘটনা, এই কথাগুলো আমি বললাম, এই প্রত্যেকটা জিনিস যদি আপনি মাথার মধ্যে নিতে পারেন যে এই সমস্যার জন্য এতগুলা কারণ হতে পারে, এই কারণগুলো আমাকে মাথায় রাখতে হবে। তো মাথায় যখন থাকবে তখন যেই আপনার বয়লারটা বন্ধ হয়ে যাবে তাৎক্ষণিকভাবে আপনি ওই জায়গাগুলোতেই আপনি খুঁজবেন যে কোনটা সমস্যা হয়েছে, ফটো সেলটা নষ্ট হয়ে গেল কিনা। কিংবা আপনার প্রথমে তাকাবেন স্টিমের দিকে, স্টিমের প্রেশার কত আছে, 5 কেজি থাকার কথা কিন্তু 4 কেজি আছে, 4 কেজি থাকা অবস্থায় বয়লার বন্ধ হয়ে গেছে, তার মানে স্টিম রিলেটেড সমস্যা না। তারপরে টেম্পারেচার সেন্সরের দিকে তাকাইলেন, টেম্পারেচার কত আছে, চিমনির টেম্পারেচার
দেখলেন যে না 180 ডিগ্রি থাকার কথা 180 ডিগ্রি আছে, এর বেশি বাড়ে নাই। তো আপনি দেখলেন যে না এখানেও তো সমস্যা হয় নাই, তাহলে আপনার কোথায় সমস্যা হতে পারে? গ্যাসের লাইনে যায় দেখলেন যে গ্যাসের প্রেশার কতটুকু আছে, না না গ্যাসের প্রেশারও তো ঠিক আছে, তাহলে গ্যাস রিলেটেড সমস্যা না। তাহলে ফটো সেলে দেখতে হবে যে কোনো অ্যালার্ম আসছে কিনা, মানে এই সমস্যাগুলো হইলে আবার অ্যালার্ম দেখাবে আপনাকে যে এইখানে এই অ্যালার্মটা দিছে। ওই অ্যালার্মের উপর নির্ভর করে অ্যালার্মের আলাদা আলাদা কোড আছে, এক একটা বার্নারের এক এক রকম আপনার হচ্ছে যে বার্নার মডুলেটর ব্যবহার করা হয় বা বার্নার কন্ট্রোলার ব্যবহার করা হয়। ওই কন্ট্রোলারটার উপর নির্ভর করে আলাদা আলাদা কোড দেওয়া থাকে। ধরেন ইরোর কোড 87, এই 87 কোড আপনি যেই কোম্পানির ওই ইয়াটা ব্যবহার করতেছেন, কন্ট্রোলারটা ব্যবহার করতেছেন, ধরেন আপনি সিমেন্সের একটা কন্ট্রোলার ব্যবহার করতেছেন, ওই সিমেন্সের একটা কন্ট্রোলারের মধ্যে ইরোর কোড 87 দিয়ে বোঝানো হয়েছে যে এই বয়লারে যদি গ্যাসের প্রেশার মিনিমাম 60% নেমে আসে বা 60 মিলিবারে নেমে আসে, তাহলে আপনার বয়লারটা বন্ধ হয়ে যাবে। আর ইরোর কোড 87 মানে ওই স্টিম গ্যাসের হলো কম। তাহলে ইরোর কোড দেখে আপনাকে বুঝতে হবে যে এইটা হয়েছে, ওই ক্ষেত্রে ওইটা গিয়ে কাজ করতে হবে। আবার একটা ইরোর কোডের মধ্যেও বেশ কয়েকটা সমস্যা লেখা থাকে, ওইগুলা ইরোর কোড দেখতে হবে। আর যদি কোনো ইরোর কোড না থাকে, ধরেন আপনার বয়লারটা ওভারহিটিং হয়েছে, ইরোর কোড আসে নাই, তাহলে আপনাকে কি করতে হবে? ওই ঘটনাগুলো দেখতে হবে যে কোন কোন ঘটনার কারণে আপনার এই বয়লারটা ওভারহিটিং হইতে পারে। তারপরে ধরেন আপনার বয়লারের সেফটি ভালভ ওপেন হয়ে গেছে, সেফটি ভালভের জন্য কোনো ইরোর কোড নাই, তাহলে আপনাকে কি করতে হবে? সেফটি ভালভ ওপেন হওয়ার জন্য কোন কোন কারণ থাকতে পারে? অতিরিক্ত প্রেশার তৈরি হয়েছে, যার কারণে সেফটি ভালভ ওপেন হয়েছে। তো অতিরিক্ত প্রেশার কি কারণে হতে পারে? স্টিম কাট অফ সুইচে ধরতে পারে নাই, যে বয়লারে এই মুহূর্তে অতিরিক্ত প্রেশার হয়েছে, এটা স্টিম কাট অফ সুইচে বন্ধ করতে পারে নাই। তাহলে এইটা গেল, স্টিম কাট অফ সুইচে বন্ধ করতে পারে নাই কেন? স্টিম কাট অফ সুইচের সমস্যা, অথবা এটা হ্যাং হয়ে আছে, অথবা এটা কাজ করে নাই, তাহলে ওইটার কাজ করতে হবে আপনাকে। তারপরে আর কি কি কারণ থাকতে পারে? হয়তোবা যেই লাইন দিয়ে স্টিম কাট অফ সুইচে যাইতো প্রেশারগুলা, ওই লাইনটা ব্লক হয়ে আছে, যার কারণে স্টিম কাট অফ সুইচ বুঝতেই পারে নাই যে ওইখানে সমস্যা। তাহলে ব্লকটা তো আর আপনার ইরোর কোডে দেখাবে না, ওই ক্ষেত্রে আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে ওই লাইনটা ব্লক হয়ে গেছে কিনা। বুঝতে পেরেছেন? শুধুমাত্র একক ঘটনা আপনাকে বলা সম্ভব না যে এইটার কারণেই আপনার এটা ঘটবে এবং এরকম সমস্যা হইলে আপনি গিয়ে এইটা সমাধান করবেন। বুঝছেন? জি But স্যার, এটা বুঝতে বিভিন্ন প্রকার কারণ হ্যাঁ, বিভিন্ন ঘটনার কারণ কারণে একটা ফলস্বরূপ। ঘটনা সামনে আসতে পারে। তো সেই ক্ষেত্রে এগুলো আপনাকে মাথায় রাখতে হবে এবং এগুলো আপনাকে পড়তে হবে, জানতে হবে। শুধুমাত্র এরকম ক্লাসে এসে চুপ করে বসে থাকবেন আর ক্লাস শেষ হয়ে যাওয়ার পরেও পড়বেন না, আগেও পড়বেন না, তাহলে মূলত এগুলা মনে রাখতে পারবেন না এবং এগুলা বাস্তবে কাজও করতে পারবেন না। বাস্তবে কাজ করতে হলে এগুলা রেগুলার পড়াশোনার মধ্যে থাকতে হবে। তারপরে আপনাকে চাকরি করতে হবে বয়লারে, করলে তারপরে গিয়ে আপনি ওই ট্রাবল শুটিং এর কাজগুলো করতে পারবেন। আর ট্রাবল শুটিং করার ক্ষেত্রে অবশ্যই সবাইকে একটা কথা বলে রাখি, নিজে থেকে গিয়ে এরকম একটা ক্লাস করে বা ইউটিউব দেখে পণ্ডিতি করতে হবে না। আপনার যে বস আছে, যে অলরেডি করে এই কাজগুলা, তার সাথে থেকে থেকে তাকে বলবেন যে ভাই আমি করি, আপনি আমাকে একটু দেখাই দেন কিভাবে করব। তখন সে যখন আপনাকে দেখিয়ে দিবে, তারপরে আপনি সাহস পাবেন, শিখতে পারবেন, শিখার পরে পরবর্তীতে সে যখন থাকবে না তখন আপনি এগুলা চেষ্টা করবেন। অন্যথায় শুধুমাত্র ইউটিউব দেখে আর এরকম ক্লাস করে সরাসরি গিয়ে ট্রাবল শুটিং এর কাজ করতে লাগবেন না, তাহলে দুর্ঘটনা ঘটবে। কিছুদিন আগে দেখলাম যে একটা পেট্রোল তৈরি করতে গিয়ে একজন ব্যক্তি মারা গেছে অ্যাক্সিডেন্ট করে। ওইরকম ঘটনা ঘটবে যে আপনি শুধুমাত্র ইউটিউব দেখে বা এরকম থিওরি ক্লাস করেই ট্রাবল শুটিং করা শুরু করেছেন। জিনিসগুলা জানাচ্ছি আমি, বুঝতেছেন, শিখতেছেন, মাথায় থাকতেছে। এর পরবর্তীতে বাস্তবে কাজ করবেন বসের সাথে, যে থাকে তার সাথে কাজ করলে তখন আপনি শিখতে পারবেন। শিখে তারপরে পরবর্তীতে নিজে নিজে এককভাবে কাজ করার চেষ্টা করবেন বা হেল্পার নিয়ে তখন নিজে নিজে কাজ করবেন। অন্যথায় আগে থেকেই গিয়ে পণ্ডিতি করে কাজ করা শুরু করবেন না। ধন্যবাদ উপস্থিত থাকার জন্য। ইনশাল্লাহ আগামীকাল আবারও ক্লাস নেওয়া হবে।